প্রি প্রাইমারি হবে 2 বছর, প্রতিটি স্কুলে দেয়া হবে কম্পিউটার ল্যাব, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি আমলে শিক্ষা অবনতির সমালোচনা। মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া, দিল্লির কাছে জিম্মি দেশ, বলেছেন মির্জা ফখরুল। স্ট্যান্ডবাজি করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। 14 দিনের আত্মগোপন শেষে ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লাকি নরসিংদীর রায়পুরা উপজেলা কার্যালয়ে। আলোচিত সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান। এনবিআর-এর প্রথম সচিব কাজী ফয়সাল দম্পতি সহ কয়েকজনের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সঞ্চয়পত্রের কোটি কোটি টাকা অবরুদ্ধ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধা মনন বিকাশে প্রাথমিক শিক্ষাকে সুষম জনকল্যাণমুখী প্রযুক্তি নির্ভর করা হবে। কম্পিউটার ল্যাব হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনার কথাও বলেন তিনি। শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়, শিশুদের মেধা মনন বিকাশে নতুন শিক্ষাক্রমের পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপির শাসনামলে বারবার শিক্ষার হার কমে যাওয়ার কথাও উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক জয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগ সফলতা তুলে ধরে প্রাথমিক শিক্ষার বিকাশে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান। যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেবো এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। এছাড়া বিএনপি শাসনামলে কিভাবে শিক্ষাক্ষেত্রে বারবার দেশ পিছিয়ে পড়েছিল সে কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45-এ নেমে গেছে। কারণ মাঝখানে 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 2000 আগে বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই 2009 সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি, তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল 76.8 ভাগ, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় 78 ভাগে উন্নীত হয়ে যাচ্ছে। জাতির পিতার নির্দেশিত পথেই সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ সচিবের কাছে প্রায় 315 কোটি টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হওয়া 32,605 কোটি টাকার পুরোটা সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের সাথে ঋণ চুক্তি অনুযায়ী 1% সুদ সহ 35 বছরে ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থ বছরে 4টি কিস্তিতে মোট 140 কিস্তিতে সুদ আসলে অর্থ বিভাগকে ঋণের টাকা পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। মেগা প্রকল্পের আসল পরিশোধের জেরে গত 11 মাসে বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড $3 বিলিয়ন বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে 2023 সালের জুলাই থেকে 2024 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ তার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে মোট ঋণ পরিশোধ করেছে
$0.68 বিলিয়ন। গত অর্থবছরে একই সময়ে সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল $2.467 বিলিয়ন। ইআরডি জানায়, গত অর্থবছর থেকেই বৈদেশিক ঋণের আসল পরিশোধের চাপ বেড়েছে। আগামী অর্থবছরগুলোতে পরিশোধের পরিমাণ ক্রমান্বয়েই বাড়বে। অন্যদিকে বাংলাদেশকে বাজার ভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বেগম জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই সাজা স্থগিতের চালাকির আশ্রয় নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। এখানে আরেকটা চালাকি আছে, 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার ঢুকতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেক খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আজকে দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। মির্জা ফখরুল বলেন, ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। উপরন্ত যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তারা তিস্তা প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যায়। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলকে দমাতে সরকার বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বিভিন্ন আদালতে 5টি মামলায় হাজিরা শেষে এ অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির লাখ লাখ নেতাকর্মী আদালতের বারান্দায় দিন কাটাচ্ছে, কিন্তু তারা কেউ হতাশ নয়। দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা সবাই বদ্ধপরিকর। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে। দলটি সবসময় পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জনশুমারি ও গৃহ গণনা রিপোর্টের মোড়ক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। হানিফ আরও বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তাদের সাথে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধিতার স্লোগান তুলছে। বিএনপি তো সবসময় একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে টিকে থাকতে চায় রাজনীতির মধ্যে। যে ভারতের কি বেশি দেওয়া হয়েছে সেটা যদি ক্যাটাগরিক্যালি যদি বলা বা স্পেসিফিক যদি বলতো যে হ্যাঁ এই বেশি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার একটা সতর্ক হতো। এটা এখন বিএনপি একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করতেছে। আমি বলি এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি। খালেদা জিয়াকে মাইনাস করে তারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় থাকার সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো আন্দোলন করেনি, ভবিষ্যতেও করবে না বলেও মনে করেন তিনি। কামরুল আরও বলেন, আর কোনোদিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কোনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে বিএনপি যাতে কখনো বিরোধী দলেও না থাকে সেই প্রত্যাশা করেন তিনি। নির্বাচন বর্জন করে রাজনীতি হয় না বলেও মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অবশেষে খোঁজ মিলল ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির। আত্মগোপনে থাকার 14 দিন পর আজ নিজ কার্যালয়ে যান তিনি, তবে এড়িয়ে যান সাংবাদিকদের। স্বামীর মতো অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ড ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে যান সদ্য সাবেক রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। 14 দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন তিনি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অংশ নেন আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি লাকি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলেও এড়িয়ে যান তিনি। ঈদুল আজহার 3 দিন আগে সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ। ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও। স্বামীর মতো তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। আবেদনের প্রেক্ষিতে কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসেবে থাকা 6,96 লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে 2,55 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ আত্মীয় স্বজনের নামে 700টিরও বেশি হিসাব খোলেন তিনি। উদ্দেশ্য অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করা। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাদেক অ্যাগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন, খালের অবৈধ জায়গার ব্যাপারে তারা কিছুই জানতেন না। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দাওয়ান। ঈদুল আজহায় সাদিক এগ্রোর 15 লাখ টাকার ছাগল কেনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। ছাগল ক্রেতা ইফাতের সূত্র ধরে বেরিয়ে আসে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির ফিরিস্তি। এই স্রোতে বেরিয়ে আসতে থাকে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের বিভিন্ন অপকর্মের ঘটনা। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই টিনের ঘর, রিকশার গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন। এ সময় তারা বলেন, ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এইসব ভাই কথা কইছে আর ওই পাশের মুক্তাফা কথা কইছে। না, আওয়ামী লীগের মনে হারা কাগজ করে যায়। বিদ্যুৎ আলারা কাইটা দিত, আমরা হ্যাঁ কাছে কয়ে রয়েছি, আমরা তো গরিব মানুষ, আমাকে তো এখানে কাগজপত্র নাই গা, কিছু নাই গা। তাহলে যেহেতু বিদ্যুতের টাকা এই জায়গার এক লোক নিত, ওরা তো এতক্ষণ এখানে খারাপ দেখছে, এখন দেখি না। অন্য মূল্য খোকুন।
সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। পরে কাগজপত্র অনুযায়ী সাদেক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু হয়। এক পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন, কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। সাদিক এগ্রো তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছে, ল্যান্ড তো সাদিক এগ্রোর না। এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সাদিক এগ্রোর ঘর আছে, একটা তো সাদিক এগ্রো না। আমরা তো জানি না যেটা ভেঙে ফেলো, কারণ আমরা তো আছি ভাই, এখানে তো আমাদের স্থাপনা, আমাদের স্থাপনা তো হচ্ছে বাড়িওয়ালার। আমরা এখানে যেহেতু আমাদের মালামাল আছে, তো আমাদের মালামাল আমাদেরকে করবে না। 10টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দিল না ভাই, কেন? এটা নিশ্চয়ই কোনো চাল আছে, এই চাল করে কোনো কিছু হবে না, সাদিক এগ্রোর কিছুই হবে না। সাদেক এগ্রোর পেছনে থাকা রিক্সা গ্যারেজ ও ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না। খামারের মালিককে আমরা আগে সতর্ক করেছি, চিঠি দিয়েছি, ঈদের আগেও বলেছি বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে। এখানে কোনো অলৌকিক ক্ষমতা, এখানে কোনো ইন্টেনশন, কোনো কিছু ইন্টেনশনালি কোনো কিছু করা হচ্ছে না। খালের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সাথে আওতাধীন দপ্তর ও সংস্থার 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এর খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি বরদাস্ত না করার অঙ্গীকার করে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত হয় এতে। চাকরিরত অবস্থায়ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হয়। তাজুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে, তাই কেউ বলতে পারবে না উন্নত দেশে দুর্নীতি নেই। সাদেক এগ্রোর বিরুদ্ধে এতদিন পরে অভিযান কেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন যেটা নজরে আসে তখন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে, তবে বিচ্ছিন্নভাবে এখনও কিছু স্থানে জলাবদ্ধতা হয় বলে স্বীকার করেন তিনি। বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় দুধাপ পিছিয়েছে ঢাকা। বিশ্বে 173টি শহরের মধ্যে আগের বছর ঢাকা 166তম অবস্থানে থাকলেও এবার নেমে গেছে 168 নম্বরে। যুক্তরাজ্যের ইকোনমিক্স গ্রুপ প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে উঠে এসেছে এই তথ্য। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মাপকাঠিতে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি। জরিপে বাসযোগ্য শহরের তালিকায় টানা তৃতীয়বারের মতো প্রথম স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং সুইজারল্যান্ডের জুরিখ শহরের নাম। গতবারের চেয়ে এক ধাপ পিছিয়ে এবার চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার মেলবোর্ন। বিশ্বে বসবাসযোগ্য 173টি শহরের মধ্যে ঢাকার চেয়েও পিছিয়ে রয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি, সিরিয়ার রাজধানী দামেস্ক, আলজেরিয়ার আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস এবং পাকিস্তানের করাচি শহর। চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশন। দুটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি এই কর্মী পাঠানোর কাজ পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর 1300 ড্রাইভার নেবে। তিনি বলেন, প্রতি বছর কমপক্ষে 2000 করে মোটরসাইকেল চালক ও ট্যাক্সি চালক যাবে এবং এই সংখ্যা আরও বাড়বে। প্রতিমন্ত্রী জানান, গত মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার প্রথম সারির 16টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন তিনি। দুবাই ট্যাক্সির সঙ্গেও এই সময় বৈঠক হয়। এরই ফলশ্রুতিতে এরই মধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বৎসরে অন্ততপক্ষে কমপক্ষে 2000 একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠন নিতেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক দীর্ঘদিনের, জাতির জনক বঙ্গবন্ধু সেটা শুরু করেছিলেন 1974 ইংরেজিতে, সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে। আরও প্রফেশনাল, আরও বিভিন্ন সেক্টরে
আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। রাসেলস ভাইপার নিয়ে বিচলিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সাপে কামড় দিলে ওঝা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিভেনম অনেক আছে, কোনো হাসপাতালে না থাকলে ব্যবস্থা করা হবে। সভায় উপস্থাপিত গবেষণা রিপোর্টে জানানো হয়, দেশের ২৭টি জেলায় রাসেলস ভাইপারের অস্তিত্ব পাওয়া গেছে, তুলনামূলক বেশি চাঁপাইনবাবগঞ্জে। গবেষকদের মতে দেশে ৮০ প্রজাতির সাপ আছে, এর মধ্যে বিষধর মাত্র ৩০%। বক্তারা বলেন, মিডিয়ায় প্রচারের কারণে রাসেলস ভাইপার এখন সেলিব্রিটি। ২০১৫ সালের গবেষণায় প্রায় বিলুপ্ত হওয়া সাপটি জলবায়ু পরিবর্তনের কারণে খাবারের খোঁজে বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা তাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশের বিষয়ে অবহিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। সেখানে লিখিত চিঠির মাধ্যমে পুলিশকে জানানো হয়, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বাভাবিক রাজনীতির সুযোগ করে দেয়াই এই সমাবেশের উদ্দেশ্য। আমরা আগামী ২৯ জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সভায় অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে। এই আওয়াজ থেকে, এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে এই সরকার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রি প্রাইমারি হবে ২ বছর, প্রতিটি স্কুলে দেওয়া হবে কম্পিউটার ল্যাব, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে শিক্ষায় অবনতির সমালোচনা। মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া, দিল্লির কাছে জিম্মি দেশ, বলেছেন মির্জা ফখরুল। স্ট্যান্ডবাজি করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। ১৪ দিনের আত্মগোপন শেষে ছাগলকাণ্ডের মতির স্ত্রী লাকি নরসিংদীর রায়পুরা উপজেলা কার্যালয়ে। আলোচিত সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান। এনবিআর এর প্রথম সচিব কাজী ফয়সাল দম্পতি সহ কয়েকজনের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সঞ্চয়পত্রের কোটি কোটি টাকা অবরুদ্ধ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।